হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে হলো আমার বাচ্চাদের জন্য আমি সেমাই তৈরি করছি। তো আমার ইউসুফ বলছে সেমাই খাবে, তো সকালে ওদের জন্য আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর দেখা যাক, আসলে রাহমা পছন্দ করে না, তারপরেও দেখবো যদি খায় আর কি। আর একটু বানিয়ে নিলাম, তো ওদেরকে আমি একটু এখন দিয়ে দেব। ওরা বসে আছে লিভিং রুমে, তো ওদের জন্য আমি বানিয়ে নিয়ে যাচ্ছি। তো আশা করি ভিউয়ার্স, আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটা প্রেস করে নেবেন, এতে করে আমি সবসময় ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যাবে। তো আমার বাচ্চাদেরকে আমি নাস্তা খাইয়ে দিয়েছি। একজনে খেয়েছে কিন্তু, আর একজনে সিরিয়াল খেয়েছে। আমার মেয়েটা জানি না কী জন্য আসলে মিঠা জিনিস পছন্দ করে না। ও আবার কুকি পছন্দ করে, জুস এগুলো আবার খায়, কিন্তু অন্য কিছু মিষ্টি জাতীয় যদি ঘরে বানানো হয় এগুলা পছন্দ করে না, খায় না। তো এখানে হলো আমার কিছু কাপড় লন্ড্রি করানো হয়েছিল, তো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি, আমার বাচ্চাদের কাপড় চোপড়গুলো। আমার বাসা আসলে লন্ড্রি মেশিনে এখনও লাগানো হয়নি, তো ভাবছি আসলে একটা লাগাতে হবে, কারণ আগে আমার বাসায় যে লন্ড্রি মেশিনগুলো কিন্তু কাছে ছিল, এখানে আসলে কাছে নেই, একটু গাড়ি দিয়ে যেতে হয়, তো একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য ভাবছি বাসায় লাগিয়ে নেব। তো দেখা যাক, হয়তো 2 সপ্তাহের মধ্যে চলে আসতে পারে। আর ওয়াশিং মেশিনটা কিন্তু একদম জরুরি, কারণ কাপড় চোপড় ছাড়া অনেক কিছু কিন্তু ধুতে হয়, বেডশিট, তারপর সব কিছু ঘরের ধুতে হয়। তো এর জন্য আসলে লন্ড্রি মেশিন একদম দরকার। তো এখানে হলো আমার একটা ছোট্ট বেডরুমের জন্য আমি একটা বেড অর্ডার করেছিলাম, তো সেটা আজকে এসেছে। এই রুমে শুধু ম্যাট্রেস বিছানো ছিল, তো এখন হলো বেডটা আসার পর এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সপ্তাহ শেষে বেডরুম আসলে গুছানো না থাকলে মনে হয় সব কিছু গুছানো হয়নি। তো 3টা বেডরুম, অনেকে জানতে চেয়েছেন আমার বেডরুম কয়টা। আসলে আমাদের বাসায় 3টা বেডরুম, তো 3টা বেডরুমে এই বেডরুমটা একদম ছোট। এই রুমে বেশি কিছু আসলে জায়গা হবে না, শুধু বেড যাবে, তারপরে ড্রেসার এগুলো আসলে কিনা হয়নি, শুধু বেডটাই কিনা হয়েছে, কারণ আপাতত বেডটাই রাখলাম। আর আমার বেডরুমের জন্য এখন আসেনি, সামনের মাসে চলে আসবে। তো অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে, কারণ কোনো জিনিস যদি ভালো দেওয়া হয় তাহলে একটু লম্বা টাইম তো অপেক্ষা করতেই হয়। তো এই জন্য তো আমি বেডের যে উপরের সাইডে আমি 2টা ফ্রেম লাগিয়ে নিয়েছি। সেই ফ্রেমগুলো কিন্তু আমার কিচেনে ছিল, তো আমি ভাবছি এখানে ফ্রেমগুলো আসলে ভালো লাগছে না, অন্য কিছু লাগিয়ে নেব। আর এই ফ্রেমগুলো আমি আমার বেডের উপরে লাগিয়ে নিই। তো এখন 2টা ফ্রেম আমি লাগিয়ে নিলাম, আর এখন হলো আমি বেডশিট বিছিয়ে নিয়েছি। এখন হলো আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার বেডটা গুছানো হয়ে গিয়েছে, আর এখানে তেমন কিছু রাখা হয়নি, কেউ আসলে আসলে ওখানে থাকবে, এই জন্য এই বেডটা গুছিয়ে নিলাম। আর সিম্পলের মধ্যে এই বেডটা কেনা হয়েছে। আর এই তো উপরে ফ্রেমগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু সব কিছু গুছানোর পর মনে হচ্ছে বেডরুমের সব সৌন্দর্য বের হয়েছে। এতদিন আসলে ভালো লাগতো না, আর এখনও আমার বেডরুমটা আসলে সব সময় এরকম থাকে। আমি আসলে সবসময় গুছিয়ে রাখি না, কারণ বেডটা কিন্তু ফ্লোরে পড়ে আছে, এর জন্য টেনশন নেই আর কি, বেডটা গুছাবো। তারপর হলো পিছনের সাইডে 2টা ড্রয়ার আছে, সেগুলাতে কিন্তু কাপড় চোপড়ও রাখা যাবে, বা যে কোনো জিনিস, বেডশিট বা যে কোনো জিনিস রাখা যাবে। এই আর কি, আমি একদম সিম্পল করে একটু সাজিয়ে নিলাম। আর একটা ফ্যানও রাখলাম পাশে একটা চেয়ার দিয়ে। তো আসলে এখনও ঠান্ডা, এখনও গরম পড়েনি। তারপর বেডের একদম পিছনের সাইডে আরও একটা ফ্রেম লাগিয়ে নিয়েছি, তারপর অপর পাশে আরও একটা লাগিয়ে নিয়েছি এই সাইডে। তো ভাবছি এই সাইডে কিন্তু একটা ড্রেসার নিয়ে আসবো। তো এখন আপাতত এরকম থাক। এই তো আমার ছোট্ট বেডরুমটা গুছানো হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। উপরে একটা ফ্যানও আছে, ফ্যানের সাথে লাইট, তো ফ্যানটাও কিন্তু ইউজ করা যাবে।
তবে এই ফ্যানগুলা কিন্তু বাংলাদেশের যে ফ্যানগুলো আছে সেই ফ্যানের মতো কিন্তু বাতাস দেয় না, মানে মোটামুটি আছে আর কি। তো এই তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আজকে আমার রান্না করতে হবে, একটা তরকারি রান্না করব সেরির জন্য। আর ইলিশ মাছ বের করে রেখেছি, তো ভাবছি চিচিঙ্গা দিয়ে রান্না করব। তো এখন হলো আমি চলে যাব আমার রান্নাঘরে, কারণ সব কিছু আমার গুছানো হয়ে গিয়েছে। এখন রুমটা আসলে অনেক সুন্দর লাগছে, একদম সিম্পলের মধ্যে। মনে হচ্ছে যে একটা গা পাতলা হয়েছে। তো এখানে হলো আমি চিচিঙ্গাগুলো ফিলার দিয়ে একদম পাতলা পাতলা করে কিন্তু চিলিয়ে নিচ্ছি। তো ইলিশ মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে কিন্তু অনেক মজা লাগে। আমি 2টা চিচিঙ্গা কিন্তু নিয়ে এসেছিলেন, তো এখন আমি রান্না করব। ইলিশ মাছ বের করে রেখেছি, আমি প্রথমে কিন্তু চিচিঙ্গাটা কেটে নিচ্ছি। আর একটা তরকারি রান্না করব, কারণ রমাদানে আসলে তেমন একটা খাওয়া হয় না, একটা রান্নাই যথেষ্ট। আর বেশি রান্না করলে কিন্তু খাওয়া হবে না, তো ভাবছি একটাই রান্না করে ফেলি। ইফতারও মানে কিছু রেডি করতে হবে, আজকে ভাবছি খিচুড়ি রান্না করব, পাতলা খিচুড়ি। পাতলা খিচুড়ি খাওয়া হয়নি, তো খিচুড়ি রান্না করব। আর এখানে হলো আমি রান্নার জন্য রেডি করছি। তো চিচিঙ্গা কেটে নিয়েছি। এখন হলো আমার বাচ্চারা এখানে অনেকগুলা বাবুল নিয়ে চলে এসেছে, তো ওরা আসলে বাবুলের জন্য মানে এত পাগল, বাবুল ছাড়া আসলে বুঝে না। আমার মেয়ে বেশি, বাবুল হলে কিন্তু ওর খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, মানে বাবুল হলে আর খাওয়া লাগবে না এরকম অবস্থা। তো এখানে বাবুলগুলা ওরা মানে ফুলিয়ে নিচ্ছে। আমি ভাবছি যে কিচেনে না, আমার কিচেনটা একদম মানে পিছলা পিছলা হয়ে যাবে। আর এখন মানে চলে এসেছে লিভিং রুমে, তো এই ফ্লোর আসলে মুছতে হবে। আর এখন ভাবছি ঠান্ডা আছে, বাহিরেও দেওয়া যাবে না, তো এজন্য ঘরে করছে। তো একটু করে নেক, তারপর ফ্লোরটা ক্লিন করে নেব, কারণ ওদেরকে এখন বাধা দিলে আমাকে কাজ করতে দেবে না। তো অন্যদিকে আমি আমার কিচেনে চলে আসলাম, আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এখন হলো খিচুড়ির মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর হলো আদা রসুন পেস্ট দিয়ে দেব। আর অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, 2-3 টুকরো তেজপাতা দিয়েছি। তেজপাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে। এখানে হলো ইসুফর আব্বু দুধ এনেছেন, তো দুধটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। তারপর কলাও আনা হয়েছে এগুলা। তো এখন হলো আমার খিচুড়িটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে ছেড়ে তারপর একদম পাতলা করে নেব। আর খিচুড়ি আমার কাছে পাতলাটা অনেক ভালো লাগে, বেশি গাঢ় কিন্তু মজা লাগে না আমার কাছে। মনে হয় একটু পাতলা পাতলা থাকলে আর কি মজা হয়। তারপরও দেখি আমারটা অনেক সময় রান্না করার পর কিন্তু অনেক গাঢ় হয়ে যায়। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর অল্প একটু পানি দিয়ে দেব। তো পানি দিলে কিন্তু আস্তে আস্তে এই খিচুড়িটা একদম নরম হয়ে যাবে, আর গুটে নিলে কিন্তু অনেক সফট হয়ে যাবে। তারপর এখানে হলো 4 পিস মাছ বের করে রেখেছি। আর যেহেতু চিচিঙ্গা বেশি আসলে নেই, এর জন্য অল্প কিছু মাছ নিয়েছি। মাছের মধ্যে অল্প কিছু ডিমও আছে, ডিমটা আমি বের করে নিচ্ছি। আর এখন হলো আমি আঁচটা ছাড়িয়ে তারপর হলো অল্প করে ভেজে নেব, কারণ ইলিশ মাছ একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে, তো অল্প করে ভেজে নেব। এখানে হলো আমি পেঁয়াজের পাতা নিয়েছি, পেঁয়াজের পাতা দিয়ে ইলিশ মাছটা রান্না করব। আমরা আগে যখন ছোটোবেলা দেখতাম আমার আম্মু পেঁয়াজের পাতা মানে করতেন, তখন পেঁয়াজের পাতা দিয়ে মাছ রান্না করতেন, অনেক ভালো লাগতো। তো এখন ভাবছি যে পেঁয়াজের পাতা দিয়ে মাছ রান্না করব। তো এখানে ছোট্ট পেঁয়াজও আছে, সেগুলোও কেটে নেব। আর কেটে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব। খিচুড়িও ভাবছি পেঁয়াজের পাতা দিয়ে করব।
পেঁয়াজের পাতা খিচুড়ির মধ্যে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, আমার কাছে ভালো লাগে। তো এর জন্য পেঁয়াজের পাতা এখন কেটে নিচ্ছি। আর আজকে ভাবছি ইফতারির জন্য বানাবো বাঁধাকপি পাকোড়া। তো সেগুলা খেতে কিন্তু খিচুড়ির সাথে অনেক ভালো লাগে, বিশেষ করে শাকের পাকোড়াটা কিন্তু অনেক ভালো লাগে। তো শাকটা আমার বাসায় ছিল না, এর জন্য আর করতে পারিনি। খিচুড়ির সাথে কিন্তু শাকের পাকোড়াটা কিন্তু অসাধারণ লাগে। তো এখানে হলো আমার রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি পেঁয়াজের পাতার সাথে যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজের পাতাও দিয়ে দেব। দুইটা মিক্স করে আমি রান্নাটা কিন্তু করে নিচ্ছি। অন্যদিকে আমার খিচুড়িটা কিন্তু জাল হয়ে গিয়েছে। তো আমি একটা ডাল ঘুটনি দিয়ে কিন্তু গুটে নিয়েছি। আর এখন হলো একটু বাগার দিয়ে দেব। আমাদের সিলেটে কিন্তু এই খিচুড়িটা একটু বাগার দিয়ে করে থাকেন, কারণ অনেকে বাগার দিয়ে করে থাকেন আর অনেকে আবার মানে সব কিছু দিয়ে বসিয়ে দেন। তো আমি একটু বাগার দিয়ে দেব। আমার মনে হয় বাগার দিলে কিন্তু খিচুড়িটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এখানে হলো আমি রসুন দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর আমি ব্রাউন করে নেব পেঁয়াজটাকে, আর লবণও দিয়ে দিয়েছি। তো সব কিছু দেওয়া শেষ, ব্রাউন হয়ে গেলে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখন হলো আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে। আমি অল্প একটু পানিও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর ইলিশ মাছ ভাবছি একটু বুনা বুনা করে রান্না করে নেব, কারণ যেহেতু সেহরিতে খাবো আর একদম ঝুল রান্না করব না, কারণ ইলিশ মাছের ঝুল কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি আর বেশি ঝুল দেব না, একটু মাখা মাখা করে রান্না করে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তারপর আমি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে তারপর হলো আমি চিচিঙ্গা দিয়ে দেব। তো মাছটাও আমি ফ্রাই করে নিয়েছি। অন্যদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে এখন হলো চিচিঙ্গা সিদ্ধ হয়ে গেলে তারপর হলো ইলিশ মাছ দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। অন্যদিকে আমার বাচ্চারা কিন্তু এখানে কার্টুন দেখছে বসে। আর এখানে আমি পেঁয়াজের পাতা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজের পাতা আর অল্প জাস্ট তেল দিয়ে দেব, বেশি তেল দেব না। তারপর আমি ডাল ঘুটনি দিয়ে আমি পেঁয়াজের পাতাটাকে মিক্স করে নেব। তো আমার খিচুড়িটা কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর অন্যদিকে হলো আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে। আমি এখন মাছ দিয়ে দেব চিচিঙ্গার মধ্যে। তো মাছটা কিন্তু অল্প করে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, যেহেতু সেহরিতে খাবো এজন্য বেশি ভাজাটা আসলে খাচ্ছি না, অল্প জাস্ট খাচ্ছি। আসলে ইউসুফর আব্বু ভাজা যারা পছন্দ করবে না, এর জন্য একটু ভেজে দিলাম। এখানে আমি ইফতারের জন্য হলো আমি ক্যান্ডেল কেটে নিচ্ছি। এটা আসলে আনা হয়েছিল, তো রমজানের আগেই আনা হয়েছিল, এটা আসলে খাওয়া হয়নি। তো এখন কেটে নিচ্ছি, ইফতারের সময় খাওয়া হবে। তো ক্যান্ডেল কাটা হয়ে গিয়েছে, এখন আমি ইফতারির জন্য সব কিছু টেবিলে রেডি করে নেব। এখানে আমার ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিচ্ছি, যেহেতু রান্না করা হয়েছে একটু সুন্দর স্মেল করবে ক্যান্ডেলগুলো জ্বালালে। তো জ্বালিয়ে নিচ্ছি আর ইফতারগুলো আমি রেডি করব। সব কিছু এখন রেডি করে আস্তে আস্তে আমি টেবিলে রাখবো। আর আমার পেঁয়াজুগুলো কিন্তু এখনও ভাজা হয়নি, বাঁধাকপির যে পেঁয়াজু বা পাকোড়া। এখানে আমি পানি অ্যাড করে নিচ্ছি, ঠান্ডা আর গরম পানি অ্যাড করে নিচ্ছি। আমার বাচ্চাদের জন্য কিন্তু আমি আইসটা রাখতে পারিনি, তো এখানে 3টা আইস কিউব ছিল, তো সেটা আমি দিয়ে দিচ্ছি।
কারণ আইস দেখলে ওরা সব সময় আসলে আইস খেতে চায়, তো ওদের জন্য পারা যায়নি। এখন ভাবছি আর আইস করব না, শুধু পানিটা রেখে দেব। তো এখন আমি টেবিলে পানি রেখে দিয়েছি, অন্যদিকে হলো আমি পাকোড়াটা করে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি পাকোড়া দিয়ে দিচ্ছি। আর এই পাকোড়াটা শুধু আমি পেঁয়াজ তারপর গুঁড়া মশলা একটু একটু দিয়ে তারপর মাখিয়ে নিয়েছি। আর একটু হলো আদা রসুন পেস্টও দিয়েছি। অনেকে আবার আদা রসুন পেস্টটা কিন্তু দেননি, তো আমি একটু হাতের কাছে ছিল তো ভাবলাম দিয়ে দেই, তো দিয়ে দিয়েছি। এই তো আমার পেঁয়াজও কিন্তু ভাজা হচ্ছে। অন্যদিকে আমি ট্যাঙ্ক করে নেব, তো একটু ট্যাঙ্ক করে নিচ্ছি। আজকে আর ভাবছি রুয়াবজা খাবো না, এক একদিন এক একটা গাই। তো এখানে আমি ট্যাঙ্ক গুলে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে করে নিচ্ছি। তো এই তো আমার ট্যাঙ্কটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ছোটো ছোটো মানে গ্লাসে নিয়ে নিচ্ছি। এখানে হলো আমার পেঁয়াজুরি এক সাইড হয়ে গিয়েছে, এখন অপর সাইড আমি উল্টে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলা কিন্তু মচমচা হওয়ার পর কিন্তু খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে খিচুড়ির সাথে। খিচুড়ির সাথে বাঁধাকপির পাকোড়া তারপর হলো শাকের পাকোড়া, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আসলে শাকের জন্য অনেক মিস করছি, শাকটা আসলে বাসায় ছিল না, এর জন্য আর করতে পারিনি। তো ভাবছি অন্য একদিন করে নেব। তো এখন সব কিছু আমি রেখে দিচ্ছি টেবিলে, আস্তে আস্তে করে রেডি করছি আর কি। তো একদিকে চুলাতে বসিয়ে দিয়েছি ফ্রাই হওয়ার জন্য, আর এদিকে আমি রেডি করে নিচ্ছি। আর ইউসুফ রাহমা কিন্তু ওরা বসে কার্টুন দেখছে, আর ওরা এখনও আসেনি। ওরা সব কিছু রেডি হওয়ার পর চলে আসবে। আমার ইউসুফ কিন্তু ইফতার মানে করার জন্য অনেক আগ্রহ, ও বলবে যে আমার সাথে একসাথে করবে, প্রতিদিন অপেক্ষা করে বসে থাকে। আর এখানে হলো আমার ছেলে বলছে রোল করার জন্য, তো ভাবছি রোলটা করে নেই। তো রোলটা দিয়ে দিলাম তেলের মধ্যে, এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপর ভেজে নেব। এই যে আমার ফ্রাই প্যানের অবস্থা, এদিক থেকে সেদিকে ঘুরছে। আমার সব ফ্রাই প্যান না, কিন্তু এই ফ্রাই প্যানটা কিন্তু চুলার মধ্যে বসে না, মনে হয় কোনো কিছু দেওয়ার পর একদম না ধরলে কিন্তু ঘুরতে থাকে। তো এখন হলো আমার রোলটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর অনেক সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। তো রোলটাও নিয়ে নিয়েছি, সব কিছু আমার ইফতারি রেডি। এখানে হলো আমার খিচুড়িও রান্না হয়ে গিয়েছে। এই তো বললাম না, আমার খিচুড়িটা ঠান্ডা হওয়ার পর একটু গাঢ় হয়ে যায়, তো আমি যেরকম আসলে চাই সেরকম পাতলা হয় না। অন্যদিকে হলো আমার রোলগুলো নিয়ে আসলাম, পানি জুস সব কিছু রেডি, খেজুরও রেডি। আর এই তো ক্যান্ডেলাফও আছে, ইফতারির সাথে একটু ফ্রুটসও রাখলাম। তারপর হলো আমার পাকোড়া, সেগুলা মানে অল্প ইফতারি দিয়ে আসলে ইফতার করাই অনেক ভালো, কারণ এত কিছু আসলে ইফতারের সময় খাওয়া যায় না। আমি মনে করি অল্প কিছু মানে করাও ভালো। তো এই তো আমার জটপট মানে ইফতারিগুলো রেডি হয়ে গিয়েছে। আর এখন হলো একটু পরে আজান হয়ে যাবে, তো আজান হলে আমরা মানে ইফতারটা শেষ করব। তো আমাদের এখানে আবার ফজরের আজানটা কিন্তু 5টা 8ও 9ও এইরকম আজান হয়। তারপর হলো মাগরিবের আজানটা হয় 7:59, অলমোস্ট 8টা। তো এই তো 14-15 ঘন্টা কিন্তু আমাদের এখানে রোজা থাকতে হয়। তো জানি না, আমার ভয়েস ওভার করতে অনেক সময় দেখা যায় আমার সাউন্ডটা কিন্তু একদম মানে বসে যায়, গলার সাউন্ডটা। তো এখানে হলো ইউসুফার আব্বু সব কিছু বেড়ে নিচ্ছেন, আর আমি ভাবলাম অজুটা সেরে নেই, কারণ এখনও বাকি আছে প্রায় 7-8 মিনিটের মতো। তো অজু করে তারপর চলে আসলাম। আর আজকে আসলে খিচুড়ি রান্না করেছি, কিন্তু ছোলা বুটটা রান্না করিনি, অল্প কিছু আছিল। তো সেটা দিয়ে আসলে আজকে সেরে নেব, কারণ আজকে আর রান্না করলাম না। আর খিচুড়ির সাথে কিন্তু ছোলা বুনা মানে একটু বেশি করে খেতে অনেক ভালো লাগে। তো ইউসুফার আব্বু বলছেন আজকে খিচুড়ি আছে, তো আজকে ছোলা বুট রান্না করলে না কেন? তো আমি ভাবছি যে একটু আছে সেটা দিয়ে সেরে নেব। তো উনি আবার খিচুড়ির সাথে আবার ছোলা বুট খেয়ে থাকেন। তো অল্প কিছু ছোলা বুট আছে, সেগুলো আমি এখন নিয়ে নিচ্ছি। আর আগের দিনের ছোলা বুটটা ছিল, সেটা গরম করে নিয়েছি।
তো এই আর কি আমাদের ইফতারি। আশা করি আমার আজকের ব্লগটা সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে, কিন্তু লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর এই তো সব কিছু রেডি করে এখন হলো আমার বাচ্চাদেরকেও কিন্তু ডাক দিয়েছি, ওরাও কিন্তু চলে এসেছে। এখন হলো আমাদের এখানে আজানটা হয়ে গিয়েছে, এখন হলো ইফতারটা করে নেব।